কি ব্যাপার? সারা রুমের এই অবস্থা কেন? আপনি এসব কি করছেন? বাসর ঘরে সব ফুল ছিঁড়ে ফেলে রাখছেন, বিছানার চাদরকেও ছাড়েন নাই। ওইসব রাখ, দরজা লাগিয়ে দিয়ে আয়, নিজের চাহিদা মিটিয়ে নে। মানে কি? মানে আবার কি? বিয়ে করছিস, বউয়ের উপর অধিকার খাটাবি না? নে তাড়াতাড়ি আয়, আমার ভালো লাগছে না, তাড়াতাড়ি নিজের কাজ শেষ কর। নদী কথাটা বলে বেনারসি এক টান দিয়ে খুলে ফেলল। আয়ান নদীর দিক থেকে ঘুরে দাঁড়ালো। আয়ান দরজার দিকে তাকিয়ে দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে দিল। সামনের দিকে ঘুরে বেনারসি কাছে গিয়ে বেনারসি তুলে নদীর দিকে যেতে লাগলো। নদী চোখ বন্ধ করে চোখের পানি ফেলতে লাগলো। আয়ান নদীর কাছে আসলে নদী হাত মুঠো করে ফেলল। আয়ান নদীর শরীরে বেনারসি জড়িয়ে দিয়ে বলল, আমাকে আপনার পছন্দ না? আয়ানের কথা শুনে নদী চোখ খুলল। নদী চুপ করে থাকলো। আয়ান বলে ওঠে, আমাকে পছন্দ না হওয়ার কথা? আমি গরিব ঘরের সন্তান, আপনাদের কোম্পানিতে ছোটোখাটো পদে জব করি, তার উপর আমি আপনার 5 বছরের ছোট। এইসব জন্য না, আমি অন্য কাউকে ভালোবাসি। আব্বু জোর করে ব্ল্যাকমেইল করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে, যেটা আমি মানতে পারছি না। ইচ্ছে করছে আত্মহত্যা করতে। ও আত্মহত্যা করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। যদি হয় তাহলে আত্মহত্যা করেন, আমি বসে থেকে দেখি, আপনাকে কেউ বাধা দিবে না। তুমি কি আমাকে মেরে ফেলতে চাও নাকি? আমি কেন মেরে ফেলতে চাইবো? আপনি তো বলেন আত্মহত্যা করতে ইচ্ছে করছে। যাই হোক, বাদ দেন, এইসব মুখে নিয়ে আসেন না। চলেন এইগুলো পরিষ্কার করে ফেলি। আয়ানের কথা শুনে নদী আয়ানের সাথে রুম পরিষ্কার করতে লাগলো। দুইজন রুম পরিষ্কার করতে করতে রাত 3টা বেজে গেল। আয়ান ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। নদীও আয়ানের সাথে সেম ভাবে বসে হাত পা ছেড়ে দিল। আয়ান বলে ওঠে, আপনার বয়ফ্রেন্ড জানে আপনার যে আমার সাথে বিয়ে হয়েছে? হুম। আহারে, লোকটা মনে হয় কত কান্না করছে। তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? কি? আমি রাফির কাছে যেতে চাই, আমাকে নিয়ে যাবে? রাফি কি আপনার বয়ফ্রেন্ড নাকি? হুম। কল দেন, এখন যাওয়া লাগবে না, অনেক রাত হয়ে গেছে। ওই যদি কিছু করে ফেলে? আরে কিছু করবে না, ছেলে মানুষ এত কাপুরুষ নাকি যে আত্মহত্যা করবে? আপনার মতো মানুষ করে নাই, উনিও করবেন না। যাই হোক, থাকেন, ফ্রেশ হয়ে নেই, অনেক ঘুম পাচ্ছে। আয়ানের কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে নিল। শেরওয়ানি পায়জামা ভাঁজ করে রেখে দিল। আয়ান খাটে শুয়ে পড়ল। নদী ওয়াশরুম থেকে এসে দেখে আয়ান ঘুমিয়ে গেছে। নদী বালিশ নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আয়ান নদীর দিকে এক পলকে তাকিয়ে বলতে লাগলো, মাশাল্লাহ, ধ্যাত, এত দেখে কি হবে? বউ আমার হইলে কি হবে? মন প্রাণ দিয়ে রাখছে অন্য বেটাকে, আমার কপালে এইরকম বাল ঝুটা লাগলো। নদীকে নাড়াচাড়া করতে দেখে আয়ান তাড়াতাড়ি করে শুয়ে পড়ল। নদী উঠে হাই তুলতে তুলতে বিছানা তুলে বালিশ ওই পাশে রাখতে আয়ানের দিকে চোখ পড়লে নদী বেশ অবাক হয়ে গেল। নদী মনে মনে ভাবতে লাগলো, আব্বু শেষমেশ এত পিচ্চি ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে। রাতে তো মুখের দিকে তাকায় নাই। কিউট আছে, মানতে হবে। আয়ান চোখ খুলল। নদী ভেবাচিকা খেয়ে গেল। নদী বলে উঠল, এই ওঠো, অফিসে যাবে না? না, আজকে কলেজে যাব। স্যারকে তো বলেই দিয়েছি, আজকে কলেজে গিয়ে কিছু নোট নিতে হবে। কলেজে পড়ো? হুম। আয়ান উঠে ব্যাগ থেকে কলেজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে কলেজের ড্রেস পরে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে শার্ট প্যান্টগুলো বারান্দায় মেলে দিল। আয়ান ড্রেসিং টেবিলের সামনে গিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে লাগলো। নদী আয়ানের চুল স্টাইল করতে দেখে মিটিমিটি হাসতে লাগলো। নদী ফ্রেশ হতে চলে গেল। আয়ান চুল ঠিক করে কলেজের ব্যাগ রেডি করে নিল। নদী বের হইলে আয়ান বলল, একসাথে বের হই, না হইলে স্যার আবার কি না কি ভাবে। আচ্ছা, তুমি আর 16 মিনিট অপেক্ষা করো। ওকে, আজকে তো আপনি প্রথম অফিসে যাচ্ছেন, তাই না? হুম। শুভ কামনা রইল। ধন্যবাদ। নদী পাক্কা 1 ঘন্টা 23 মিনিট পর রেডি হওয়া শেষ করলো। আয়ান ভ্রুকুচকে তাকালে নদী বলে, মেয়ে মানুষ বলে কথা, সময় তো লাগবেই। ভাগ্যিস 16 মিনিট 1 ঘন্টা লাগছে। আপনি যদি 20 মিনিট বলতেন তাহলে পাক্কা 2 ঘন্টা লাগিয়ে দিতেন। আয়ানের কথা বলার স্টাইল দেখে নদী ফিক করে হেসে দিল। নদীর হাসি দেখে আয়ান নিজেও হেসে দিল। নদী বলে উঠে, চলো যাই। দুইজন বের হয়ে গেল। নিচে গেলে আয়ান সবাইকে সালাম দিল। আয়ানের আম্মু বলে ওঠে, বাবু, আমি বাসায় চলে যাচ্ছি, তুই কিন্তু বৌমাকে বেশি জ্বালাবি না। আম্মু, তোমার কেন মনে হয় আমি সবাইকে জ্বালাই? আমার মতো ভদ্র পোলা একটা আছে। আয়ানের কথা শুনে আয়ানের আম্মু কান ধরে বলে, জি বাপজান,
আপনার মতো ভদ্রপোলা একটাও নাই, আর দুষ্টুমি করলে সবার জীবন অতিষ্ঠ করে তোলেন। আম্মু ছাড়ো, বিয়ে করছি, মান সম্মান তো আছে নাকি? আয়ানের কথা শুনে সবাই হেসে ফেলল। আয়ানের আম্মু হেসে কান ছেড়ে বলে, ঠিক আছে, ছেড়ে দিলাম, বাট ভালো থাকিস আর সবার সাথে ভালোভাবে থাকিস, আর যা করবি মাথা ঠান্ডা করে করবি। আম্মু আমাকে নিয়ে ভেবো না, তুমি ভালো থাকো। আয়ানের আম্মু নদীর আব্বু আম্মু সবার সাথে কথা বলে চলে গেল। নদীর আম্মু বলে, তোমরা দুজন আসো, খেয়ে নিবে। আয়ান নদী খেতে চলে গেল। চেয়ার টেনে দুজনে বসে পড়ল। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার আম্মু এসেছে? আমাকে তো একবার জানালে না। আরে আম্মু তো হুট করে এসেছিল, আর কিছুক্ষণ আগে চলে গেছে। ও, তুমি কি আজ কলেজে যাবে নাকি? অফিসে আসবে না? না, 2টার দিকে অফিসে যাব, স্যার থেকে ছুটি নিয়েছি। ওকে। আচ্ছা, ফোন রাখছি। আয়ান কল কেটে দিয়ে খাবার খেতে লাগলো। নদীর আব্বু বলে উঠে, আয়ান কলেজ থেকে এসেছে, রুমা ম্যামের বাসায় যাবে। ঠিক আছে। ওকে স্যার, বাট কোনো কাজ আছে কি? কিছু ফাইল দিবে, তুমি নিয়ে আসো। ঠিক আছে। আয়ান খাবার খেয়ে নদীর সাথে বের হয়ে গেল। আয়ানের ফোন বাজতে লাগলো। এক এক করে আয়ান সবার সাথে কথা বলতে লাগলো। নদী বলে উঠল, এত আপু কোথায় পাইছো? সব আপনাদের অফিসে কাজ করে, ওনারা অনেক ভালো, আমাকে অনেক সাহায্য করে। খুব ভালো। আয়ানের কলেজ চলে আসলে নদীকে গাড়ি থামাতে বলে। আয়ান গাড়ি থেকে নেমে বলল, সাবধানে যাইয়েন, বাই। আয়ান কথাটা বলে চলে গেল। আয়ান গেটের কাছে গেলে 5টা মেয়ে 3টা ছেলে এসে আয়ানকে জড়িয়ে ধরল। নদী গাড়ির ভিতর থেকে দেখে বলল, কি ফাজিল পোলা পাইন, মেয়েগুলোর কি লজ্জা শরম নাই নাকি? এইভাবে সবার সামনে একটা ছেলেকে জড়িয়ে ধরছে। ধ্যাৎ, আমি এসব কি ভাবি? যা ইচ্ছা করুক গা, এইসব ভেবে লাভ নাই। নদী কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। আয়ান সবার সাথে ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে দুপুরের দিকে সোজা রুমা ম্যামের বাসায় চলে গেল। আয়ান ওইখান থেকে ফাইল নিয়ে এসে সোজা অফিসে চলে গেল। আয়ানকে দেখে রাইসা বলল, পিচ্চি কি কলেজ থেকে চলে এসেছো নাকি? না, রুমা ম্যামের বাসায় গেছিলাম, লেট হয়ে গেছে তাই চলে এসেছি। বস কি ক্যাবিনে আছে নাকি বের হয়ে গেছে? নতুন ম্যামের কাছে দিয়ে আসো। ওকে। আয়ান ব্যাগটা চেয়ারের উপর রেখে ফাইলগুলো নিয়ে লিফটে চলে গেল। লিফট থেকে নেমে সোজা নদীর কেবিনে যেতে লাগলো। আয়ান নদীর কেবিনের সামনে গিয়ে নক করলে নদী অনুমতি দিলে আয়ান দরজা খুলে ভেতরে গেল। নদী আয়ানকে দেখে বলল, ও আয়ান, তুমি? জি ম্যাম, আপনার ফাইলগুলো। রেখে যাও। বুঝিয়ে না দিলে বুঝবেন না। রাফি, আমি তোমার সাথে পরে কথা বলছি। নদীর কথা শুনে রাফি রেগে বলে, তোর জামাই এসেছে, এখন তো কল কেটে দিবি। রাফি, নিজের ভাষা ঠিক করো। কিসের ভাষা ঠিক করব? হ্যাঁ, জামাইয়ের সাথে রোমান্স কর, কল রাখ। রাফি, তোমাকে কতবার বলবো আয়ান আমার কাছে আসে নাই, আমাদের মাঝে কিছু হয় নাই, বিশ্বাস তো করবে নাকি? কি বিশ্বাস করব? হ্যাঁ, একটা ছেলে বিয়ে করেছে আর তার স্ত্রীর উপর অধিকার খাটাবে না? আমাকে তোর বোকা লাগে নাকি? আমার কপালে কি আবার লেখা আছে নাকি? তুই আমাকে কল দিবি না। রাফি, প্লিজ আমাকে বিশ্বাস করো, এখানে আয়ান আছে, ওকে জিজ্ঞেস করে দেখো। আয়ান, তুমি কি রাতে আমার সাথে কিছু করেছো? আমি তোমার সাথে ঘুমিয়েছিলাম নাকি নিচে? আমি জানি না, আমি ঘুমিয়ে গেছিলাম। আপনি কোথায় শুয়েছেন আমি কিভাবে বলবো? এই নেন আপনার ফাইল, কথা বলা শেষ হইলে আমাকে আসতে বলেন। আয়ান কথাটা বলে চলে গেল। নদী রাফিকে বলতে লাগলো, এখনো কি বিশ্বাস হচ্ছে না নাকি? আয়ান আমার 5 বছরের ছোট কলেজের স্টুডেন্ট, তাহলে বোঝো। আর তোমার কি মনে হয় ও যদি আমার উপরে অধিকার খাটাতো তাহলে আমি তোমার সাথে কথা বলছি এটা মেনে নিত নাকি? তোর জামাইকে দূরে থাকতে বলবি, আমি যেন ওকে তোর আশেপাশে না দেখি। আমি ফোন রাখছি, বাইরে যাব। এখনো রাগ করে থাকবে? রাফি, তুমি যদি এমন করো তাহলে আমি নিজেকে কিভাবে সামলাবো? প্লিজ তুমি অন্তত আমাকে বোঝো। বাই। রাফি নদীর ফোন কেটে দিল। নদী ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। আয়ান নিচে চলে গেল। চেয়ারে বসে ভাবতে লাগলো, সালা, আমার বউয়ের সাথে প্রীতি করা বের করব। আমার থেকে প্রমাণ নেই আমি আমার বউকে টাচ করছি নাকি? বালের জীবন, টাকা দরকার না হলে বাল বিয়ে করতাম। আয়ান রাগে ফুঁসতে লাগলো। রাইসা আয়ানকে দেখে বলল, কোনো কিছু নিয়ে চিন্তায় আছো নাকি? কই না তো। ম্যামকে বুঝিয়ে দিয়েছো? না, উনি ব্যস্ত আছে। রাইসা আর কিছু বলার আগেই নদী একজনকে দিয়ে আয়ানকে ডেকে পাঠালো। আয়ান চলে গেল। নদীর থেকে অনুমতি নিয়ে
ভিতরে গেলে নদী বলে, দুঃখিত এভাবে নিয়ে আসার জন্য। সমস্যা নেই ম্যাম, এইটা আমার কাজ। বসো। আয়ান নদীর সামনে গিয়ে ফাইলগুলো নদীর সামনে ধরে বুঝাতে লাগলো। রুমা ম্যাম যেভাবে বুঝিয়ে দিয়েছে আয়ান সেমভাবে বুঝাতে লাগলো। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান কল কেটে দিল। বারবার কল দিলে নদী বলে, কল ধরো, বারবার কল দিচ্ছে, হয়তো দরকার জন্যই কল দিচ্ছে। আয়ান কল রিসিভ করলো। ওই পাশ থেকে কান্না করতে করতে একজন বলতে লাগলো, আয়ান, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে আমাকে গ্রহণ করে নাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আয়ান, আমাকে আবার সুযোগ দাও। ন্যাকামি শেষ হয়েছে নাকি আরও কিছু বলবেন? আয়ান, এভাবে কথা বলো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আয়ান, বাসায় চলে আসো না। আমি আর ওই বাসায় থাকবো না, আমি বাসা ছেড়ে দিব। আয়ান, এমন করো না। আমি কথা দিচ্ছি আর কোনো ছেলের সাথে কথা বলবো না, পার্টি করতে যাব না। তুলি, ফোন রাখো, আমি কিছু শুনতে চাচ্ছি না। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আয়ান, আমি তোমার অফিসে আসবো, ঠিকানা দাও। আমার অফিসে তুমি কেন আসবে? আজব তো। বাই, কল দিবে না। আয়ান কল কেটে দিল। তুলি বারবার কল দিতে লাগলো। আয়ান ফোন সাইলেন্ট করে নদীকে বুঝাতে লাগলো। আয়ানের বুঝানো শেষ হইলে বলল, ম্যাম, বুঝতে পারছেন কি? এই জায়গায় বুঝলাম না। ওয়েট। নদী আয়ানের ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকলো। তুলি বারবার কল দিচ্ছে, একের পর এক SMS দিয়ে যাচ্ছে। নদী বলে ওঠে, বেচারি এত ক্ষমা চাচ্ছে, ক্ষমা করে দাও। বিশ্বাসের উপরে কেউ বারবার আঘাত করলে তার প্রতি আর ভালোবাসা মায়া কাজ করে না। আমি সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। যাকে করি সেই বারবার আমার বিশ্বাস ভাঙে। সেখানে আর ফিরে যেতে চাই না। ওইসব বাদ দেন, আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। নদী আর কিছু বলল না। আয়ান বুঝাতে লাগলো। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই আয়ানের রাগ হতে লাগলো। আয়ান ফোনটা ধরে সোজা দেয়ালের দিকে ছুঁড়ে মারলো। নদী ভয়ে চমকে উঠল। আয়ান নদীকে ভালোভাবে এক্সপ্লেন করে বুঝাতে লাগলো। নদী হতভম্ব হয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ানের আরেকটা বাজতে লাগলো। আয়ান ফোনটা রিসিভ করলো। আয়ান বলল, তুই আবার কল দিয়েছস? সব সময় বালের ব্ল্যাকমেইল করস। মর যা, হাত কেন গলা কাট।